তৃণমূলের এক বিধায়ক, নামটা পরে বলছি, তিনি বলেছিলেন তার মধ্যে যদি দল যোগাযোগ করে ভালো, না হলে নতুন দল তৈরি হবে। তিনি আর কেউই নন, বলা ভালো বিতর্কের মধ্যমণি তৃণমূল বিধায়ক তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন দা, আজ বাংলায় স্বাগত। শুরুটা হয়তো একটু অপছন্দ লাগতে পারে আমার, 15ই আগস্ট দিয়ে শুরু করলাম, 15ই আগস্ট পার হয়ে গেল, সেপ্টেম্বর মাস চলছে। তো কি হলো? হুমায়ুন কবিরের কথা তো কথা, আমরা জানি যেটা, দীর্ঘদিন আপনি রাজনীতি করছেন, নতুন দল কি সামনে আসলো না কেন? আমি বলেছিলাম যে 15ই আগস্ট অবধি আমি আমার যে দলে আমি বিলং করি বা যে দলের বিধায়ক, সেই দলে জেলা এবং ব্লক স্তরের কিছু দলীয় নেতৃত্বরা আমার সঙ্গে যে ধরনের আচরণ করছে, তারা যদি সংযত না হয় বা তাদের যদি পরিবর্তন না ঘটে, তাহলে আমি নিশ্চয়ই 15ই আগস্টের পরবর্তী সময়ে আমি আমার যে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি, এটা বলেছিলাম। কিন্তু তার আগেই 11ই আগস্ট আমাদেরকে সর্বোচ্চ নেতৃত্ব থেকে ডাকা হয়েছিল। মাননীয় সুব্রত বক্সী মহাশয়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ডেকেছিলেন। আমাদের সঙ্গে কি সমস্যা সেটা বিস্তারিতভাবে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে সমস্যা যেগুলো আছে সেটা সমাধান করা হবে। তার জন্য ওয়েট অ্যান্ড সি। আমি ওই জন্যই ওদিনকে বেরিয়ে বলেছিলাম, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে কাজের সময়টা অবধি অপেক্ষা করতে হবে। তেনাদের যে সময়, সেই সময়টার মধ্যে আমাকে ওয়েট করতে হচ্ছে। নিশ্চয়ই ভালো কিছু আশা রাখছি। ভালো কিছু হলে নিশ্চয়ই আমাকে এই ধরনের কোনো পদক্ষেপ আগামী দিনে করার প্রয়োজন হবে না। আর যদি কেউ আমাদের ন্যূনতম সম্মানে আঘাত করে বা আমাদের সঙ্গে যদি কোনো রকম অসহযোগিতা করতেই থাকে, তাহলে তো আমি আগেই বলেছি যে আমি আমার লাইফে রাজনীতি ছাড়াও যে ব্যক্তিগত জীবন, সেখানে আমি অন্যায় করি না জেনে বুঝে, এবং অন্যায়কে কোনো রকমই আমি প্রশ্রয়ও দিই না বা অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করি না। এটা আমার লাইফস্টাইল শুরু থেকেই, এটাই আমি মেনে চলি বা মান্যতা দিয়ে চলি। তো সেই তার ব্যতিক্রম তো কিছু হবে বলে মনে হয় না। না, কিন্তু এখান থেকে আপনি যে কথা বলেন যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, হুমায়ুন কবির তো বোকা না, এতদিন ধরে রাজনীতি করছে। বারে বারে যদি দল এরকম সেই গাজরের মতো যদি শুধু লোভ দেখাতে থাকে আর দৌড় করাতে থাকে, আপনার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে, পার্সোনাল আপনার একটা ফেস আছে, ফেস ভ্যালু আছে, তাহলে কোথাও গিয়ে সেটা তো ইউজ করছে মনে হচ্ছে, মানে ইউজ অ্যান্ড থ্রো। আপনি কি চাইনা প্রোডাক্ট নাকি? না, আপনারা আপনাদের মতো করে বলবেন, কিন্তু আমি মনে করি আমি কারো কাছে কম্প্রোমাইজ করি না, অন্যায়ের সঙ্গে আপোষ করি না। পাশাপাশি আমিও একটা মানুষ হিসাবে মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে তাদের সঙ্গে যে যোগাযোগ, নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটাকে এখনও খুব একবারে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই সময় আসলে সব কিছুই পরিষ্কার হবে বলে আমি মনে করি। তাহলে কি এখনো পর্যন্ত যে দল তৈরি যে কথা হচ্ছিল, ভেবেছিলেন, সেটা কি এখন থেমে আছে, নাকি ভিতর ভিতর সেটা প্রক্রিয়া চলছে? হ্যাঁ, খোলাখুলি, কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার নেই, একেবারে খোলাখুলি। দেখুন, দল আমি বলেছিলাম 15ই আগস্ট অবধি দেখব, তারপরে যদি আমার সঙ্গে এই ধরনের আচরণ চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ আমাকে কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি আমি নিজে থেকে কোনো দল একটা প্রতিষ্ঠা করব এরকম মানসিকতা এখনও নেই। কিন্তু অলরেডি অনেক প্ল্যাটফর্ম রেডি আছে, যে প্ল্যাটফর্ম প্রয়োজন হলেই সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করা যায়, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে কন্টেস্ট করা যায়, সেরকম প্ল্যাটফর্ম প্রস্তুত আছে। তবে এখান থেকে একটা বাস্তব একটা কথা বলি। ধরুন নতুন দল করলেন, হাতে মাত্র সময় 7 থেকে 8 মাস মেরে কেটে, নতুন দল তৈরি, তার রেজিস্ট্রেশন,
মানুষের সামনে আরও প্রকাশ করা, কর্মীদের তৈরি করা ভোটের জন্য, বিশাল একটা কাজ। আর শুধুমাত্র তো আপনার এই রেজিনগর বা ভরতপুর এলাকার জন্য না, লড়লে গোটা পশ্চিমবঙ্গে লড়তে হবে। তাহলে এই প্রক্রিয়াটা কি আদৌ সম্ভব, মানে বাস্তবসম্মত কি আছে এর কোনো? বললাম তো আপনাকে যে সব কিছু ক্ষেত্র প্রস্তুত আছে। রেজিস্ট্রেশন কথা বলছেন, রেজিস্ট্রেশন, ইলেকশন কমিশনের যে সমস্ত গাইডলাইন, সব কিছু ময়দান প্রস্তুত আছে, ক্ষেত্র প্রস্তুত আছে। সময় আসলেই যদি প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আমি গোটা রাজ্যব্যাপীর কথা বলতে পারছি না। আমি আগেও বলেছি, টার্গেট বেঁধে দিয়েছি 50, অন্ততপক্ষে 50টা সিট নিয়ে লড়াইয়ের চিন্তাভাবনার মাথায় আছে। সেটা নিশ্চয়ই সময় আসলে, যদি আমাদের ন্যূনতম সম্মানে আঘাত করা হয় বা যেটা হচ্ছে সেই জিনিস চলতে থাকে, তাহলে তো নিশ্চয়ই সময় আসলে যেটা ক্ষেত্র তৈরি হয়ে আছে, ময়দান তৈরি হয়ে আছে, প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই সেই লড়াইটা করা হবে। ন্যূনতম আঘাতের কথা বললেন সম্মানে। আপনি এর আগে বহু দল ত্যাগ করেছেন বিভিন্ন, কিন্তু তৃণমূল কংগ্রেস করেছেন বেশ কিছুদিন ধরে, এবং অনেক দিন ধরে আপনি রাজনীতি করছেন। জয়প্রকাশ মজুমদার সদ্য তৃণমূলে এসেছেন, তার মুখ থেকে যখন শুনতে হচ্ছে যে পদত্যাগ করুন, ডেডলাইন ফেডলাইন দেবেন না, এইটা ব্যক্তিগতভাবে কতটা আপনাকে আঘাত করে? মানে আমি রাজনীতি ছেড়ে দিলাম, রাজনীতির সত্তা ছেড়ে দিলাম। দেখুন, আমি আমার 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এই যে কথা ভদ্রলোকের কথা আপনি নাম নিলেন, আমি নাম নেবেন না? এই ভদ্রলোকের নাম নিতে চাইছি না। একই দলের তো, তাহলে নাম নেবেন না? নাম নিয়ে তেনাকে আবার বিড়ম্বনায় ফেলা, বা হয় তিনি বেশি আপার হ্যান্ড পাবেন, আর না হয় বেশি মানুষের কাছে আরও বেশি লজ্জিত হবেন, তার জন্য নামটা নিচ্ছি। লজ্জার কথা বলেন, লজ্জা কোন ক্ষেত্রে? মানে লজ্জাটা কোন ক্ষেত্রে? এর আগে সেই বিধানসভা ইলেকশনের সময় যে ঘটনার কথা বলছেন? করিমপুরের কথা বলছি। করিমপুরে উনি কি ধরনের ওনার সঙ্গে বিহেভ হয়েছিল, আমার মনে হয় যারা করেছিল তারা আর কোনো দলের লোক না, আমাদের এই তৃণমূলের কোনো লুঙ্গি পড়া ব্যক্তি ওনাকে যে ধরনের আচরণ করেছিল, আমার মনে হয় তিনি সেই জায়গা থেকে সুপ্ত বাসনা পরিকল্পিতভাবে উনি এসে আমাদের নেতৃত্বর কাছে সারেন্ডার করে এক কথায় বসে পড়েছেন লিডার হয়ে। তো তিনাকে আর আমি বেশি লজ্জিত হতে দিতে চাই না। আর তিনি যে আমাকে গাইডলাইন দিয়েছেন যে আমাকে ডেডলাইন দেবেন না, এই করুন ওই করুন, সেই কথাটা ওনার নেতৃত্বে, উনি যে এতই নেতৃত্বর কাছে ওনার গ্রহণযোগ্যতা থাকে, তাহলে সর্বোচ্চ নেত্রীকে বলতে বলুন না এই কথাটা, যে হুমায়ুন কবিরকে বলে দিক যে হুমায়ুন কবিরের মতো ফালতু ব্যক্তির আমাদের দলে কোনো জায়গা নেই। উনি বলছেন কেন? ওনার কি গ্রহণযোগ্যতা আছে যে উনি আমাকে বলে দেবেন আর আমার কথা শুনতে হবে? আমি এই ধরনের লোকের এই ধরনের প্রশ্নের বা এই ধরনের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। আপনি গ্রহণযোগ্যতার কথা বলেন, মানে তার কথার গুরুত্ব দেওয়ার কি দরকার? কিন্তু এটাও ঠিক, আপনি কিন্তু এটাও অস্বীকার করতে পারেন না, তিনি যখন দলের হয়ে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন, তার কোনো বক্তব্য দলের উপর থেকে তিনি কোনো রকম যদি গ্রিন সিগন্যাল না পান, এ কথা বলতে পারেন একজন সিটিং এমএলএকে? এটা সম্ভব কখনো? এটা আপনি বিশ্বাস করেন এই কথাটা কখনো? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, হয়তো তাকে কে পারমিশন দিয়েছে কি দেয়নি, সে বিনা পারমিশনে বলেছেন না তিনি অযাচিতভাবে আমার বিরুদ্ধে এসব বলেছেন, সেটা উনিই ভালো বলতে পারবেন। আমি ওনার কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই, এটা আমি আগেও বলেছি, আবার বলছি। এই যে আপনার যে 11 আগস্টে কথা বললেন, যেখানে মিটিং হয়েছিল, এগুলো আপনি এর আগে বলেননি দলকে যে এইসব ব্যক্তি যারা দলে এসেছে নতুন, তারা এরকম বলে দিচ্ছে আমরা এতদিন ধরে দল করছি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো খোলাখুলি কথা বলেননি, মানে মনের কষ্টটা কখনো? না, আমি বলার স্কোপ পাইনি, আলাদা করে পাননি, মানে সময় পাননি বা সুযোগ পাননি? বলছি তো, সেখানে আরও অনেকে ছিল, পার্সোনাল লেভেলে যদি সময় বের করতে পারতেন উনি, তাহলে নিশ্চয়ই বলতাম। আপনি কখনো যোগাযোগ করেছেন বা প্রপোজাল দিয়েছেন যে অভিষেক বাবু আপনার সঙ্গে দেখা করতে চাই? না, এমনিতেও দেখা হয়েছে, আর আলাদা করে বলিনি যে আমি এখনই
আমার দেখা করতে চাই আলাদা করে, এটা বলিনি। ওই দিনকেই চেষ্টা করেছিলাম যে ভয় ভয় লাগে নাকি? ভয়ের প্রশ্ন নাই, বাঘ ভাল্লুক তো কেউ না। আর আমি সেকেন্ড হ্যান্ড কমেন্ট, মানে আপনি যখন এক নেতৃত্বের জায়গায় তিনি তো আমার নেতা, বা হ্যাঁ নিশ্চয়ই সেটা মানি এবং মানতে বাধ্য আমি। মানতে বাধ্য, মানে কোথাও কি একটুখানি গলাতে ঢোক গিলতে কষ্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে? আমরা জানি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। বন্দ্যোপাধ্যায়ের যেমন নেতৃত্বটাকে মান্যতা দিই, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মান্যতা দেয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সেকেন্ড ইন কমান্ড, সেনাপতি। কাজেই আমার তাকে নেতা মানতে বা তার নেতৃত্বের নির্দেশ মানতে আমার কোনো বাধা নাই। কিন্তু যখন অনেক নিচের স্তরের পাগল ছাগলরা আমাদেরকে নির্দেশনা দেয়, তখন সেটা আমি মানতে পারিও না, ভবিষ্যতেও মানতে পারবো না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কখনো ডাইরেক্ট কথা হয়েছে আপনার? হ্যাঁ, অনেকবার। রিসেন্ট কথা হয়েছে? রিসেন্ট কথা হয়নি, অনেকবার কথা হয়েছে, রিসেন্ট কথা হয়নি। এই দল তৈরি নিয়ে কখনো এই সুব্রত বক্সী থেকে শুরু করে একের পর এক যারা আছেন শীর্ষস্থানীয়, আপনাকে কি দিলেন, মানে কি বললেন যে এখন ধীরে চলো নীতি নাও, ভোট আসছে সামনে, এত বেশি বার বেরো না, এরকম কোনো কিছু হুঁশিয়ারি দিয়েছেন নাকি হুমায়ুন কবিরকে? না, বক্সিদা তো অনেক সিনিয়র মোস্ট লিডার, জন্মলগ্ন থেকে রাজ্যের তৃণমূলের রাজ্য সভাপতি, তিনি অনেক সিনিয়র লিডার। উনি যদি কোনো কথা বলেন বা কোনো মান্যতা আমাকে তো দিতেই হবে, তো তিনি আমাকে সবসময় শৃঙ্খলাপরায়ণ কর্মী হয়ে চলার উপদেশ দেন, সেটাকে আমি মান্যতা দেওয়ার চেষ্টা করি। বললেন যে নতুন দল বা থেকে বড় কথা নতুন মঞ্চ তৈরি রয়েছে, বা অন্য কোনো মঞ্চ, অন্য কোনো অপশন রেডি রয়েছে যদি কখনো এই তৃণমূল অসম্মানিত করেন আবার ফের, তাহলে কি সেখানে গিয়ে কংগ্রেস বা আইএসএফ বা বিজেপি বা সিপিএম এদের ছাড়া আর কি আছে? আর নির্দল হয়তো পড়ে আছে, আপনি নির্দল এখন দাঁড়াবেন না, সেটা আমরা ভালো মতনই জানি। এই কোন দলকে আপনি বেশি ঘনিষ্ঠ বলে মনে করেন? এইসব নিয়ে ভূত ভবিষ্যৎ বলা যায় না, কারণ রাজনীতি অনেক দাবার গুটিতে চলে। সেই দাবা খেলার মতো কখনো ছকে খেলতে হয়, কখনো আবার স্লো খেলতে হয়, কখনো মানে আবহাওয়া, মৌসুম এসব দেখে খেলতে হয়। তো সময় আসুক না, ওয়েট করেন না। আমি আগেই বলেছি, আবার বলছি, আমি আমার লাইফে আমার সম্মানের জায়গা, আমাকে কেউ অসম্মান করবে, আমাকে বিনা কারণে কেউ অন্য কিছু আখ্যা দেবে বা আমাকে আমার কুশপুত্তলিকা পড়াবে, আমাকে আমার ছবিতে জুতোর মালা দেবে আর আমি তাদের মতো লোকের সাথে কম্প্রোমাইজ করব, এটা আমার মানে লাইফ হিস্ট্রিতে নেই। যোগ্য সম্মান কোন রাজনৈতিক দল দিতে পারে? বিজেপি? বিজেপি প্রশ্নই আসে না। এখন তো বিজেপি তো বিজেপি করেছিলাম, বিজেপি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে এসেছি। কাজেই অনেক প্ল্যাটফর্ম আছে, সময় আসলে দেখতে হয়। তাহলে কি ওই এমআই মিম নাকি? আমরা একটা ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে যে আপনি নাকি মিমে জয়েন করতে পারেন নাকি? না না না, এসব করবো না। নাকি পরে আবার হ্যাঁ হয়ে যেতে হবে? কারণ রাজনীতি সবসময় সম্ভাবনার শিল্প। অবশ্যই বললাম তো, মৌসুম বা আবহাওয়া বা হাওয়া কোন দিকে বইছে এসব দেখে তো তখন পরে দেখা যায়। হাওয়া মানে 26-এ তৃণমূল থাকবে কি থাকবে না সেটা? না না, তৃণমূল তো অবশ্যই আছে, থাকবে। দিদিই পরবর্তী মুখ্যমন্ত্রী হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা হ্যাঁ, এই ব্যাপারে আমাদের যা দীর্ঘ অভিজ্ঞতা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। যতই আস্ফালন করুক বিজেপি, তারা 100 পার করতে পারবে বলে আমার ধারণা নেই। তাহলে তো 140 দরকার, 48 দরকার, তো সেই জায়গায় ওরা কোথায় যাবে? অতীতের সতীর্থ কংগ্রেসের নেতা তিনি, তার সঙ্গে আমি নামটা আপনার মুখ থেকে শুনতে চাইবো, আপনি তার সঙ্গে কি যোগাযোগ করছেন? প্রয়োজন এখনো পড়েনি, প্রয়োজন পড়লে, অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছেন তো, প্রয়োজন এখনো পড়েনি, প্রয়োজন পড়লে রাজনীতিতে কিনা অসম্ভব, সবটাই সম্ভব। সম্পর্ক আছে, ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন কেমন আছেন অদিতদা বা কিছু? ও 2 মাস আগে। অধীরবাবু কখনো বলেছে যে চলে আসুন, আবার ফিরে আসুন, সব মোহমায়া ত্যাগ করে, ও রাগ অভিমান? আমি দাদা বলি ওকে, আমাকে তুই তুকারি করে, আমি করি, দাদা বলি, আমাকে তুই তুকারি করে, এটাই সম্পর্ক। ভাইকে বলেনি যে ভাই তুই চলে আয়?
সব ভুলে চলে আয়, তৃণমূলে তো সম্মান। ও নিজেই অথই জলে ভেসে বেড়াচ্ছে, ও আবার কাকে কোথায় চলে আসতে বলবে। তাহলে কংগ্রেসের যা সম্ভাবনা জিরো। জিরো তাহলে একদম। তাহলে আর কে থাকলো? আর আইএসএফ কে তো আপনি হয়তো এসএফও আমি করতে যাব না, মিমও করতে যাব না। সিপিএম তো আমার কুণ্ডুলিতে নেই। সিপিএম এর একবার টেস্ট করবেন কেমন, ওটা একবার টেস্ট করবেন। ওরে বাপ রে বাপ, সিপিএম থেকে আমি 100 কিলোমিটার দূরে থাকি সবসময়। সিপিএম এর ওই যে লাল রক্ত আর লাল কাপড় আর লাল ওই যে কাস্তে বহু কষ্ট দিয়েছে আমাদেরকে। আমাদের কংগ্রেস করতে গিয়ে আমাদের যারা কংগ্রেসী লোক, আজকে অধীরবাবু তার স্বার্থ পূরণের রক্ষা করার জন্য সিপিএমের সাথে জোট করছে। আমরা কোনোদিন লাইফে সিপিএমের সঙ্গে কোনো রকম ওই লাল পতাকাটার নিচে কোনো দিনই যাব না। একবার ওই অধীরবাবুর পাল্লায় পড়ে লাল আর ওই তেরঙ্গা হাত একসাথে করে মিটিং করতে গেছিলাম, তো খারাপই লেগেছিল। বাইরে যে সিপিএম আমাদের এত মানুষকে মেরেছে, এত ঘর বাড়ি পুড়িয়েছে, এত মানে মহিলাদের উপরে অত্যাচার করেছে, সেই পতাকার নিচে আমাকে বক্তৃতা করতে হবে, খারাপ লেগেছিল। খারাপটা কতদিন লাগতে পারে? আর আপাতত তো রক্ষা করার চেষ্টা করব, আগেই বলছি। 26 অব্দি থাকবে এই খারাপ লাগাটা? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি একেবারেই। ব্রেকিং তাহলে দেবেন না আমাদেরকে, যে কোন দলে যোগ দিচ্ছেন বা নতুন কি দল খুঁজছে? সময় আসুক, ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি। আমাদের রাজবাংলাকে তাহলে প্রথম বলবেন তো? নিশ্চয়ই, যখন সময় হবে আপনার সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই সবার আগে আপনাকে বলার চেষ্টা করব। আচ্ছা, একটা বিষয় কান পাতলে এখনও আপনার এলাকায় শোনা যায় যে একেবারে নিচু স্তরের বা পঞ্চায়েত এলাকাতে এখনও নাকি আপনার তৃণমূলের সঙ্গে পাশাপাশি কংগ্রেসের সঙ্গে নাকি আপনার যোগসাজশ রয়েছে। সেই ক্ষেত্রে যদি আগামী ইলেকশনে ভরতপুর থেকে যদি না দাঁড় করায়, টিকিট না দেয়, রেজিনগর থেকে দাঁড়াবেন কি? অবশ্যই 100%। আপনার তো গড় ছিল। হ্যাঁ, আমার গড় এখনও আছে। এখনও আমি আমার ইভিএম মেশিনে নাম থাকলেই রেজিনগর বিধানসভার মানুষ শতকরা 50টা মানুষ নির্বিবাদে আমাকে ভোট দেবে। অপশন কি ওটাই রয়েছে? নিশ্চয়ই আমার কাছে ওপেন আছে। রেজিনগর বিধানসভা যদি কোনো রাজনৈতিক দলে কোনো পদক্ষেপ না করতে হয়, সেটাই আমি চাইব। যদি কিন্তুর মধ্যে বলছি, তৃণমূল যদি আমাকে বলে লাস্ট মুহূর্তে যে তোমাকে ভোটে লুটতে হবে না, তুমি আমাদের অনেক ক্ষতি করেছো বা দলকে বিড়ম্বনায় ফেলেছো, তো আমি বিধানসভায় আসবই। এবং সেটা ওই আমার টেবিল চিহ্ন 16তে ছিল। বিধানসভায় মোহ ছাড়তে পারছেন না, তাই তো? আমার প্রশ্ন নাই, আমি জনপ্রতিনিধি হয়ে অনেক মানুষের কাজ করি। সেটা সেই সুযোগ থেকে বাইরে থাকলে তো মানুষের কাজ করতে অসুবিধা হবে। আপনি কাজ করার কথা বলছেন, কিন্তু পলাশীর একটি সুগার মিল, সেখানে একটি জমি আপনার নামে অভিযোগ আপনি বেদখল করে রেখেছেন। তো এইটাকে ঠিক কত টাকা মান্যতা দেবেন? 1 কাঠাও আমি কোনো দিন জমি, আমার নিজের বাবার যা জমি ছিল সেটাই চাষ করিনি কোনো দিন। তো জমি ওটা একটা, এরা অনেক অন্যায় কাজ করে। এই যারা খৈতান, যারা জমি নিয়ে রেখেছে, তাদের প্রচুর সব অনিয়ম করে। ওরা যে কন্ডিশনে ওই সুগার মিলটা লিজ নিয়েছিল, সেই কন্ডিশন কোনোটাই মানে না। আজকের দিনে মিলও চলে না, সুগার চাষও হয় না, কর্মচারীদেরও নেই। সংখ্যা কমতে কমতে 500তেও দাঁড়িয়েছে। 10,000 কর্মচারী ছিল, আর তারাও আবার ঠিকমতো বেতন পায় না। ওরা নিজেরাই তো কোনো নিয়ম মানে না, তো ওদের আবার কাকে নিয়ম শেখাবে? আমাদের রাজ্যে কি কারখানা বা শিল্প খুব একটা আছে আপনি নিজের চোখে দেখেন? কারণ আমাদের যারা রাজ্যে যারা মানুষ বাস করে, যুবকরা বিশেষ করে, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। এটা কোথাও গিয়ে কারণটা কি মনে হয় আপনার? এত বিজনেস সামিট করেন মুখ্যমন্ত্রী, তারপরেও কেন শিল্প আসে না? সেটা তো সার্বিকভাবে এখনই কোনো মন্তব্য আমি করব না। সেটা আপনারা দল বিরোধী হয়ে যাবে নাকি সত্য বলতে ভয় পাচ্ছে? না, ভয় পাওয়ার প্রশ্ন নয়। সব জায়গায় সমালোচনা করা আমার কাজ না। তো আমি দেখছি আপনি যেটা প্রশ্ন করছেন সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের প্রশ্ন। সেই সাধারণ মানুষ সব কিছু দেখছে, লক্ষ্য করছে যে কি হচ্ছে না, কেন তাদেরকে রাজ্য ছেড়ে বাইরে কাজে যেতে হচ্ছে। এসব নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইছি না। আপনি বলেন যে সাধারণ মানুষ সব দেখছে। সাধারণ মানুষ যদি সব দেখেই থাকে,
তাহলে তো 26-এ মানুষ তো বুঝে শুনে তৃণমূলকে আনবে নাকি আনবে না, মানে 10বার ভাববে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার চাই নাকি একেবারে কর্মসংস্থান চাই, সুরক্ষা চাই, সার্বিক উন্নয়ন চাই, এ তো ভাববে তাহলে। তৃণমূল ছাড়া তো কোনো বিকল্প নেই। বিজেপি অনেক কিছু বলতে পারে, ওরা বিজেপি যেখানে যেখানে আছে তারা কি করছে সেটা দেখুন। মোদিজি তো বলেছিল প্রতি বছর 1 কোটি মানুষের কর্মসংস্থান করব, প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে টাকা ঢুকিয়ে দেবো। ওটা তো 11 বছর পার করলো। আমাদের দিদি 14 বছর পার করে 15 বছরে পড়ছে, আর উনিও 11 বছর পার করে 12 বছরে পড়বে। তো উনি বা কজনকে 15 লাখ করে দিয়েছে, আর প্রতি বছর কত কোটি লোকের চাকরি দিয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমাকে করতেই হবে। আপনি যে ধর্ম সম্প্রদায় থেকে আপনি বিলং করছেন, মুসলিম কমিউনিটি, সেখানে মৌলানাদের একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। শারীরিকভাবে আপনি মন খুলে বলতে পারবেন যে মুসলিম সমাজের যুবক বা যুবতীরা তারা মাদ্রাসা শিক্ষা বলুন বা অন্য সার্বিক শিক্ষা কতটা পেয়ে তারা উন্নত হয়েছে? আদতেও কি উন্নত হয়েছে এটা, নাকি এই ভাতা দিয়ে শুধু চলছে? কজন ছেলে মেয়ে এস্টাবলিশ হয়েছে ঠিকঠাক করে এই গোটা 15 বছরে? না না, মুসলিম ছেলেমেয়েরা আজকাল অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে, অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। কারণ আজ থেকে 10 বছর আগে যে পড়াশোনার মান ছিল, যেভাবে সেখানে ছিল, আজকের দিনে কিন্তু তা অনেক উন্নত। আমার মুর্শিদাবাদ জেলায় প্রচুর ছাত্রছাত্রী, তারা ভালো রেজাল্ট করছে। মেধা শুধু মাদ্রাসায় একটা শ্রেণীর গরিব মানুষের ছেলেরা, এতিম বাচ্চারা যাদের বাবা মা নাই, বা যারা অত্যন্ত গরিব মানুষের ছেলে, তারা মাদ্রাসায়, খারিজি মাদ্রাসায় পড়ে। বাকি প্রাইভেট স্কুলে, সরকারি স্কুলে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে। এখন নিজেরাই প্রাইভেট স্কুলে পড়ছে। আলামিন মিশন হয়েছে, সেই মিশনে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে খুব ভালো জায়গা করে নিচ্ছে। প্রত্যন্ত এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে আমরা দেখেছি একেবারে শেষের দিকে সেখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে তাদের পরিবেশ পরিস্থিতি খুব একটা কিন্তু উন্নত হয়নি এখনো পর্যন্ত। ওই জন্য তো দিদি পাড়ায় সমাধান দিয়েছে। এতদিন পরে কেন পাড়ায় সমাধান? আগেও তো করতে হবে। সামনে তো ভোট আসছে, এখন তো করতেই হবে। আপনি নিজেই বলে দিন যে ভোট আসলে তবেই সবাই সক্রিয় হয়। নর্মাল কাজের থেকে অ্যাডিশনাল কাজ এটা জোড়া হয়েছে। পার বুথ 10 লক্ষ। যে দিদিকে ভোট দিয়েছে তারাও 10 লক্ষ পাচ্ছে, যারা দিদিকে ভোট দেয়নি তাদের জন্য দিদি 10 লক্ষ টাকা। ব্যাপক কাটমানি খাওয়ার জায়গা। সেটা আমি বলতে পারবো না, আমি ওই লেভেলের রাজনীতিটা করি না। তো না, আপনি হেসে দিচ্ছেন কিন্তু হুমায়ুনদা, তারা কি সম্মতি করছেন এই যে 10 লক্ষ টাকা করে যে দেওয়ার কথা বলেছে, সেটা এক ক্লাবে যদি ধরি আমরা, পুজো ক্লাবগুলোতে 1,10,000, এটা ব্যাপক কাটমানি খাওয়ার জায়গা কিন্তু, যাই বলুন তাই বলুন। ও কাটমানি খায় কিনা জানি না, সব দারু পিয়ায়। যত এইসব পয়সা পায় তাতে দারুর তোড়জোড়টা বেশি হয়। মানে আসলে কাজে কিছু লাগে না, মানে যে সংগঠন তৈরি বা মজবুত করার জন্য এইসবের কাজ খুব একটা হয় না না, যে এই যে পুজো কমিটিকে টাকা দেয়, দিদি ভালো করে খোঁজ নেগা, 70% পুজো কমিটি দিদির দলের বিরুদ্ধে ভোট দেয়। দিদি এই যে 85 থেকে 1,10,000 করেছে, তো যত পুজো কমিটিকে টাকা দিচ্ছে 70% পুজো কমিটি দিদির বিরুদ্ধে কথা বলে, দিদির পার্টির বিরুদ্ধে ভোট দেয়। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো জায়গায় প্রমাণ করে দেবো। এই ইনপুট কি মুখ্যমন্ত্রীর কাছে নেই, তারপরে কেন টাকা দিচ্ছেন? না, উনি দেন, উনি উদারতা দেখান, সবার জন্য করেন, সবকা সাথ সবকা বিকাশ। বিজেপির কথা, বিজেপির হলেও দিদি সেটাই মানছে। তা নাহলে 50টা ভোট যে পায় তার জন্য 10 লাখ, 500 ভোট যে লিড দেয় তারও 10 লাখ। তো এটাই তো প্রমাণ। আচ্ছা, শেষ একটা বিষয় জানতে চাইবো, এই যে আমরা দেখলাম যে তৃণমূলের ধর্ণা মঞ্চে আর্মিরা আসলেন এবং তারপরে যেরকম একটা আর্মিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাবার্তাগুলো বললেছেন, সেটা কি কেন্দ্র সরকার চালাচ্ছে নাকি আর্মিদের, এইগুলোকে আপনি ব্যক্তিগতভাবে কতটা সমর্থন করেন? না, কেন্দ্র সরকারের এত 200 ফোর্স নামিয়ে একটা বাঁশের কাঠামোকে খোলার জন্য এত মানে ওই ধৈর্য না দেখালেই পারত। এটা তো আমরা জানি যে আর্মি একেবারে নিজস্ব একটা অর্গানাইজেশন, হতেই পারে, আর্মি হতে পারে। আর্মি তো দেশের জন্য সার্বভৌমত্বের তো আর্মিদের দায়িত্ব। তো এখানে একটা বাঁশের কাঠামো খোলার জন্য 4টে লেবার লাগলেই হয়ে যেত, খুলে দিত। তো সেটার জন্য ঢাল তলোয়ার নিয়ে 200 ফোর্স নিয়ে আর্মি নামাতে হবে, 2টো ট্র্যাকচার খুলতে। এটা যেমন ঠিক, এটাও কি ঠিক কি যে এই নর্মাল একটা বিষয়ে সেটা দলের অন্য কাউকে হয়তো বললেও হয়ে যেত ব্যাপারটা, মুখ্যমন্ত্রী নিজে চলে আসলেন, চেয়ারের দাম কি রাখছেন? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না।
সমর্থন করছেন তাহলে ধরে নেব। না, আমি মন্তব্য করব না। আমি নিশ্চয়তা কিন্তু সম্মতির লক্ষণ হুমায়ুনদা। না, সেটা বলছি না। আমি এই ব্যাপারে কোনো, মুখ্যমন্ত্রী যথেষ্টই অভিজ্ঞ। অভিজ্ঞ বলে এই এই কাজটা তিনি কেন করলেন যে নিজে চলে আসলেন এটা? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না আপনাকে। স্যার, অনেক অনেক আপনাকে ধন্যবাদ। আগামী দিন আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নতুন দল করলে যেন আজ বাংলা জানে। আমাদের সঙ্গে ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি একেবারে আমাদের মুখোমুখি হয়ে বিভিন্ন কথা বললেন, কিন্তু নতুন দল তৈরির যে ধোঁয়াশা তিনি আজও জিয়ে রাখলেন। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন, আজ বাংলা।